আর কত রাগ করে থাকবি সজনেরাটা? তোদের এই মেয়ে মানুষের সব কিছুতেই নাকের ডগায় খালি রাগ উঠে যায়। বলছি তো ওই সময় ভুল করে কল কেটে গিয়েছিল। সেজেল নিজের হাতে থাকা এক গাদা শপিং ব্যাগ জাহেদের গলায় মুখে ঝুলিয়ে দেয়। জাহেদ তা সামলাতে না পেরে তুলতে শুরু করে। সেজেল তখন শয়তানি একটা হাসি দিয়ে বলে ওঠে, চল এগুলো আমার বাড়ি অবধি পৌঁছে দে, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। জাহেদ রাগে কটমট করে বলে উঠল, মানে আমি কি তোর চাকর নাকি? অতঃপর সেজেল বলে ওঠে, ধরে নে তাই। কথাটা বলেই সেজেল ভাব দেখিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। আর জায়েদ রেগে আঙুল উঁচিয়ে সেজেলকে থামানোর জন্য বলে ওঠে, তবে সেজেল সেদিকে পাত্তা না দিয়ে চলে যায়। জায়েদ আর কিছু কথা না বাড়িয়ে সেজেলের পিছু পিছু হাঁটা লাগায়। কিছু দূর যেতে না যেতেই সেজেল থেমে যায়। জায়েদ তা দেখে ভ্রু কুঁচকে সেজেলের দিকে তাকায়। সেজেল তখনও হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে, কারণ সামনে একটি খোলামেলা বারে এএমজি বসে আছে। আর বাড়ির সবাই যে যার মতো নেচে উঠছে। এএমজি চুপচাপ বসে একটি জুসের গ্লাস হাতে নিয়ে সেটা খাচ্ছে। জায়েদ সেজেলের চোখ বরাবর তাকিয়ে এএমজিকে দেখে থমকে যায়। মনের মধ্যে ছ্যাদ করে ওঠে। জায়েদ দ্রুত সেজেলকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সেজেল এক পাও যেন নড়তে পারছে না। তখন সেজেল জায়েদকে ধমক দিয়েই বলে উঠল, কি করছিস কি? দেখছিস না ওই দিনে ওই ছেলেটা ওখানে বসে আছে? চল একটু দেখা করে আসি। জায়েদ তখন চারদিকে তাকিয়ে খোঁজার ভান করে বলে উঠল, কই কই, আমি তো কাউকে কিছু দেখছি না। তুই হয়তো ভুল দেখছিস, চল এখান থেকে চলে যাই। তখন সেজেল বলে উঠল, আরে তোর চোখে কি ছানি পড়েছে? সামনের দিকে তাকা, ওই যে কালো জ্যাকেট পরে বসে আছে ওই ছেলেটা। জায়েদ তখন বলল, ওই মদনটা? এ কথাটা শুনে সেজেল বেশ রাগি চোখে তাকালো জায়েদের দিকে। তা দেখে জায়েদ তুলিয়ে বলে উঠল, মানে আমি বলতে চাচ্ছি ওই এএমজির নামে ছেলেটা। আমার মনে হয় না ও তোকে মনে রেখেছে, এতদিনে মনে হয় ভুলেই গিয়েছে তোকে। চল এখান থেকে বাড়ি যাই আমরা। সেজেল হাতে হাতে বলে ওঠে, আরে দাঁড়া তো, একবার কথা বলে তো দেখি মনে আছে কি না। কথাটা বলেই সেজেল বাড়ির ভিতর ঢুকে যায়। জায়েদ রাগে হাঁসফাঁস করতে করতে সেও ভিতরে ঢুকে যায় সেজেলের সাথে। সেজেল গিয়ে এএমজির সামনে এসে দাঁড়ায়, বলে ওঠে, হাই। এএমজি মাথা উঁচু করে সেজেলের দিকে তাকিয়ে মুচকি এসে বলে উঠল, ও হ্যালো, আমাদের আবার দেখা হয়ে গেল। সেজেল বেশ খুশি হয় এটা ভেবে এএমজি ওকে মনে রেখেছে। জাহিদও তখন সেজেলের পিছনে এসে দাঁড়িয়েছে, চোখ পাকিয়ে এএমজির দিকে তাকিয়ে আছে। তা দেখে এএমজি এবার শব্দ করেই হেসে জাহিদের কাঁধে হাত রাখে। জাহিদ তখন বিরক্ত হয়, এক ঝটকায় এএমজি হাতটা সরিয়ে দেয়। এএমজি তখন হেসে কটাক্ষ করে বলে উঠল, ও মাই গড, এত রাগ আমার উপর? বলে এএমজি সেজেলকে উদ্দেশ্য করে বলে উঠল, হেই বিউটিফুল গার্ল, চলো একসাথে ডান্স করি আমরা। সেজেলও খুশি হয়ে হাত বাড়িয়ে দিলে জায়েদ খপ করে সেজেলের হাতটা শক্ত করে ধরে তাকে পিছনে সরিয়ে আনে। আর এএমজির সামনে দাঁড়িয়ে বলে ওঠে, না, সেজেলের পায়ে ব্যথা, তাই ডান্স করতে পারবে না। সেজেল বেশ রেগে যায় জায়েদের উপর, তাই জায়েদকে সরিয়ে দিয়ে এএমজির সামনে হাত বাড়িয়ে বলে ওঠে, কোনো ব্যাপার না, আমি ডান্স করতে পারবো, চলুন একসাথে ডান্স করি। এএমজি জায়েদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে সেজেলকে নিয়ে ডান্স ফ্লোরে চলে যায়। বারের আলো চারদিকে ঝলমল করছে, ডান্স ফ্লোরে মিউজিকও বাজছে, সাথে লাইটে ঝলমল করছে চারিদিক। সেজেল আর এএমজি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে নেচে উঠছে, কিন্তু পাশের কোনায় দাঁড়িয়ে থাকা জায়েদ তা দেখছে। তার চোখে হালকা রাগ এবং হিংসার ছাপ। সেজেল আর এএমজি হাত ধরা ছোঁয়ায় মুহূর্তগুলো দেখে তার গায়ে কাঁটা দিচ্ছে, আর সাথে মনটাও বেশ কষ্টে ভরে যাচ্ছে। জায়েদ এবার ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায় সেই বার থেকে। সেজেল ডান্সের মাঝখানে হঠাৎই লক্ষ্য করে জায়েদ আর সেখানে নেই। ফলে চারদিকে ভালো করে সেজেল তাকিয়ে দেখতে থাকে জায়েদ কোথাও আছে কিনা, কিন্তু কোথাও নেই। সেজেল এবার জায়েদের জন্য বেশ চিন্তায় পড়ে যায়। ফলে সেজেল না ছেড়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, রাস্তা থেকে ছুটে চলে, তাকিয়ে থাকে আশেপাশে জায়েদ কোথায়। রাস্তার ল্যাম্পের আলো জায়েদকে দেখা গেলেও জায়েদ একটা নির্জন কোণে বসে আছে, হাত মুঠো শক্ত করে, কপালে ভীষণ চিন্তার ছাপ দেখা যাচ্ছে। সেজেল তার দিকে ছুটে গিয়ে জিজ্ঞেস করে ওঠে, জায়েদ তুই কেন এমন করছিস? এভাবে চলে এলি কেন? জায়েদ তখন কাঁপা কাঁপা কণ্ঠেই বলে উঠল, আমার শরীর খারাপ করছে তাই চলে এসেছি। সেজেল এবার জায়েদের জন্য বেশ চিন্তায় পড়ে যায়। সেজেল মৃদু স্বরে বলে উঠল, আচ্ছা চল আমি তাহলে তোকে বাড়ি পৌঁছে দেই। সেজেল জায়েদকে ধরতে গেলে জায়েদ সাথে সাথে সেজেলের হাতটা সরিয়ে দিয়ে বলে উঠল, না, এর কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া আমার বাইক সামনেই রেখেছি আমি। কথাগুলো বলে জায়েদ সেজেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। সেজেল বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে।
এই জায়েদের হঠাৎ আবার কি হয়ে গেল? অপরদিকে রওশাদ অফিসের কেবিনে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কাগজ, রিপোর্ট এবং অসংখ্য হিসাবের খাতা। চোখে রাগ নয়, বরং রয়েছে রওশাদের চোখে নীরবতা। ঝড়ের আগেই যে নীরবতা দেখায় সেটাই। ঠিক তখন দরজা ঠেলে হারুক ভেতরে ঢোকে, হাতে একটা মোটা ফাইল আর ছোট একটা পেন ড্রাইভ। হারুন ধীরে ধীরে বলে উঠল, স্যার, সবকিছু পেয়ে গেছি। রওশাদ ধীরে ধীরে মুখ তোলে, বলে উঠল, সব? হারুক মাথা নাড়ে বলে উঠল, হ্যাঁ স্যার, সব। এই কোম্পানি গত 3 মাসে কল রেকর্ড, ভয়েস রেকর্ড আর ফাইনাল টিমের সাথে মিস্টার স্টোনের প্রাইভেট কথোপকথন সব রয়েছে এখানে। রওশাদ চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো আর হারুককে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কল রেকর্ডগুলো চালাও। হারুকও পেন ড্রাইভটা কম্পিউটারে লাগাতেই কক্ষে বেজে উঠল মিস্টার স্টোন এবং এএমডির কথোপকথন শব্দ, যেখানে এএমডি বলছে, ডিলটা একটু ঘুরিয়ে দাও, টাকাগুলো আমি লন্ডন অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। স্টোনের শব্দ শোনা যায়, রওশাদ স্যার জানতে পারলে তো শেষ হয়ে যাবে সব। সাথে সাথে এএমডি ভয়ে শোনা যায়, রওশাদ কিছুই বুঝে উঠতে পারবে না, আমি সব সামলে নেব। কক্ষ জুড়ে গম্ভীর নীরবতা। রওশাদ চোখ খুলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রওশাদের চোখ মুখ রাগে নয়, বরং তার ছেলের হাসি। হারুক তখন নিচু স্বরেই বলে উঠল, স্যার, এই কথাগুলোই প্রমাণ হিসেবেই যথেষ্ট। এখন আমরা কি করব? রওশাদ জানালার দিকে তাকায়। রওশাদের ঠোঁটের কোণে রয়েছে হালকা হাসি। বলে উঠল রওশাদ, আমার সাথে বেইমানি করার ফল আজ হাতে নাতে পাবে। হঠাৎ সেই সময় হারুকের ফোনে রিংটন বেজে ওঠে। হারুক কল রিসিভ করতেই ওপর থেকে একটি লোক বলে ওঠে কিছু কথা। তা শুনে হতভম্ব হয়ে যায়। রওশাদ এবার তার দিকে তাকায়। রওশাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে ওঠে হারুককে, কি হয়েছে? সাথে হারুক ভীত কণ্ঠে বলে উঠল, স্যার, স্যার, মিস্টার টোন মার্ডার হয়েছে। আমার মনে হয় যার কথা মিস্টার টোনের কাজগুলো করেছে সেই মার্ডার করেছে তাকে। কথাগুলো শুনে রওশাদের রাগ তরতর করে বেড়ে যায়। রওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ সংবরণ করে হারুককে উদ্দেশ্য করে বলে উঠল, সবকিছু ইনফরমেশন আমার চাই। রওশাদের চোখে আগুন জ্বলছে। হারুক দৃঢ়ভাবে উত্তর দেয়, ইয়েস স্যার। এদিকে বাড়িতে পুতুল এবং সেজেল বসে বসে গল্প করছে। এমন সময় কোথা থেকে ক্যাসপার ছুটে এসে ওদের পাশে বসে পড়ে। ক্যাসপারের চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ। সেজেল ওকে দেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করে ওঠে, কি রে ক্যাসু বেবি, তোর আবার কি হয়েছে? এবার ক্যাসপার কাচুমাচু মুখ করে নাকে কান্না করতে থাকে। পুতুল অবাক হয়ে ক্যাসপারের দিকে তাকিয়ে হেসে দিয়ে সেজেলকে বলে ওঠে, দেখো আপু, এই ক্যাসপার আঙ্কেল বুড়ো বয়সে বাচ্চাদের মতো করে কান্না করছে। এদিকে পুতুলের কথা শুনে সেজেল তো হা হা করে হেসে ওঠে। ক্যাসপারের ভীষণ রাগ হয়। ক্যাসপার তখন পুতুলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাকে কোন দিক দিয়ে তোমার বুড়ো মনে হয়? আমার এখনো যৌবনে নাড়া দেয়, তুমি জানো না। আর তোমাকে আঙ্কেল বলতে কে বলেছে? বলবে ক্যাসু বেবি, ঠিক আছে? পুতুল সাথে সাথে মুখ ভেঙচি কেটে বলে উঠল, ইস, বুড়ো বয়সে নিজেকে বেবি মনে করা উচিত না, ক্যাসু দাদু। ক্যাসপার কটমট করে ঘাড় বেঁকিয়ে পুতুলের দিকে তাকায়। আর পুতুল সেদিকে পাত্তা না দিয়ে ক্যাসপারের গায়ে থুতু দিয়ে দৌড় দেয়। ক্যাসপার তো বেচারা হাঁ করে তাকিয়ে থাকে। এবার সে কাঁদবে নাকি হাসবে খুঁজে পাচ্ছে না। সেজেল তখন ক্যাসপারকে উদ্দেশ্য করে বলে উঠল, এই বয়সে এসেও তোর বাচ্চামি স্বভাব গেল না, থাক এখানে, আমি ওয়াশরুমে যাব। বলেই তো সেজেল চলে যায় ওয়াশরুমের দিকে। ক্যাসপার রাগে ফুলে সেখানে সোফার উপর বসে পড়ে। আর ঠিক তখনই সেখানে পুতুল এসে ক্যাসপারের চুল ধরে জোরে টান মেরে আবারও দৌড় লাগায়। ক্যাসপার এবার নিজের রাগ সামলাতে না পেরে পুতুলের পিছু পিছু দৌড় দেয়। এভাবে ছুটোছুটি করার পর এক পর্যায়ে পুতুল নিজের পায়ের সাথে পা বেঁধে পড়ে যায় মেঝেতে। হাঁটু এবং কনুইতে ব্যথা পেয়ে কান্না করে দেয়। ক্যাসপার পুতুলকে এভাবে কাঁদতে দেখে ভয়ে ঢোক গেলে আর তাড়াতাড়ি ছুটে গিয়ে পুতুলের কাছে আসে। পুতুল তো হাঁ করে বাচ্চাদের মতো কান্না করছে। ক্যাসপার পুতুলকে থামানোর অনেক চেষ্টা করে, মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুরতে নিয়ে যাওয়ার কথাও বলে, কিন্তু পুতুল তো কান্না থামাচ্ছে না। ফলে ক্যাসপার কি করবে কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটা চকলেট বের করে পুতুলের হাতে ধরিয়ে দেয়। চকলেট পাওয়ার সাথে সাথে পুতুলের কান্না বন্ধ হয়ে যায়। আর পুতুল তো মনের আনন্দে পুতুল একটা হাতে নিয়ে চকলেট খেতে খেতে সোফায় বসে পড়ে। ক্যাসপার অসহায়ের মতো পুতুলের পিছু পিছু এসে পুতুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, পুতুল ভাবি, এই যে তুমি যে পড়ে গেছো দৌড়াতে গিয়ে, হাতে ব্যথা পেয়ে গিয়েছো, এই কথা যেন রওশাদ মানে তোমার পুতুল বরকে কিছুই বলবে না। তা শুনে পুতুল তো চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে ওঠে, কেন বলবো না?
ক্যাসপার তখন মুখ কাচুমাচু করে বলে উঠল, কারণ তোমার পুতুল বর যদি জানতে পারে তাহলে আমার ঘাড় মটকে দেবে। পুতুল তখন ক্যাসপারের কথায় কোনো প্রতিক্রিয়া না করে আপন মনে চকলেট খেতে থাকে। এমন সময় রওশাদ অফিসের কাজ সেরে বাসায় প্রবেশ করে। এদিকে রওশাদকে আসতে দেখে পুতুল চকলেটটা ফেলে দিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। তা দেখে রওশাদ ছুটে আসে পুতুলের কাছে। ক্যাসপার তো ভয়ে ঢোক গিলে নেয়। রওশাদ পুতুলকে কাঁদতে দেখে বলে ওঠে, কি হয়েছে আমার পুতুল পরীর, কাঁদছিস কেন? পুতুল আঙুল দিয়ে ক্যাসপারের দিকে ইশারা করে বলে উঠল, এই যে, এই ক্যাসপার আঙ্কেল আমাকে মেরেছে। সাথে সাথে রওশাদ রাগী দৃষ্টিতে তাকায় ক্যাসপারের দিকে। ক্যাসপার তো বোকার মতো হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল, আরে রওশাদ, আমরা তো শুধু মজা করছিলাম। রওশাদ তাদের হাত চেপে বলে উঠল, মজা? ও তোর জন্য আমার পুতুল পরি কান্না করছে, এখন তো তোকে শাস্তি পেতেই হবে। রওশাদের মুখে শাস্তির কথা শুনে ক্যাসপার তো ভয়ে সিটিয়ে যায়। রওশাদ তাকে যে কি শাস্তি দেবে তার ঠিক নেই। রওশাদ এবার তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যাসপারের দিকে তাকিয়ে রয়েছে। আর এদিকে ক্যাসপার ভয় ঢোক গিলছে বারবার। কিছুক্ষণ পর রওশাদ, পুতুল এবং সেজাল সোফায় বসে বসে পপকর্ন খেতে খেতে হা হা করে হাসছে। কারণ সামনে ক্যাসপার গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। ক্যাসপার কোমর দুলাতে দুলাতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ওঠে, আর কতক্ষণ নাচবো? এবার তো কোমর ব্যথা হয়ে গিয়েছে আমার। পুতুল রওশাদের দিকে তাকিয়ে তখন আবদার করে বলে উঠল, ও পুতুল বর, ক্যাসপারের আঙ্কেলের নাচ দেখতে আমার খুব ভালো লাগছে। পুতুলের কথা শুনে রওশাদ ক্যাসপারের দিকে তাকিয়ে বলে উঠল, শুনেছিস পুতুল কি বলেছে? যতক্ষণ না পুতুল বলবে থামতে ততক্ষণ নাচতেই থাক। কথাটা বলেই রওশাদ হাসতে হাসতে মুখে একটা পপকর্ন পুড়ে নেয়। আর ক্যাসপার নাক উঁচু করে পুতুল, রওশাদ এবং সেজেলের দিকে তাকিয়ে আবার নিজের নাচ কন্টিনিউ করতে থাকে। সেজেল আবার ফোন বের করে লুকিয়ে ভিডিও করে নেয় জায়েদকে দেখাবে বলে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ক্যাসপার রওশাদের বাড়ি থেকে বের হয়ে হাঁপ ছেড়ে বাঁচে। সেজেল নিজের ফোন চেক করতে করতে ক্যাসপারের পিছু পিছু হাঁটছে। তখন হঠাৎ ক্যাসপার জিজ্ঞেস করে ওঠে সেজেলকে, এই সজনে ডাটা, জায়েদকে আজকে দেখলাম না যে? সেজেল একটু থেমে যায়, পরক্ষণেই বলে ওঠে, বলল আজকে নাকি একটু ব্যস্ত আছে, এই জন্য সে আসতে পারেনি। সাথে সাথে ক্যাসপার বলে ওঠে, ও আচ্ছা। কথাটা বলেই ক্যাসপার মূর্তিমান হয়ে দাঁড়িয়ে যায়। সেজেল ফ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে, আরে কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? ক্যাসপার সাথে সাথে মুখ কাচুমাচু করে বলে উঠল, আমার ভাগ্যটা না আজ খুব খারাপ রে, সব খারাপ জিনিস আমার সাথেই হচ্ছে। সেজেল তখন বলে ওঠে চিন্তিত হয়ে, কেন, তোর আবার কি হলো? সাথে সাথে ক্যাসপার বলে ওঠে, আরে পুতুলকে আমি ওই তাড়াহুড়ো করে একটা চকলেট খেতে দিয়েছিলাম। সেজেল তখন বলে ওঠে, তো চকলেট দিয়েছি তো কি হয়েছে? ক্যাসপার তখন বলে ওঠে, আরে ওইটা ওই চকলেট। সেজেলও জিজ্ঞেস করে বলে ওঠে, কি চকলেট, কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ক্যাসপার এবার জোরে শ্বাস ফেলে বলে উঠল, আরে এক ধরনের চকলেট আছে না যেগুলো খেলে যৌন উত্তেজনা বেড়ে যায়, সেই চকলেট। ক্যাসপারের কথা শুনে সেজেল রেগে ক্যাসপারের পশ্চাৎ দেশে একটা লাথি মেরে বলে ওঠে, শালা হাদারাম, তুই ওই সব চকলেট নিজের পকেটে কেন রাখছিস? সাথে সাথে ক্যাসপার বলে ওঠে পিছন দলতে দলতে, আমি সত্যিই নির্দোষ, বিশ্বাস কর, ওই চকলেট আমার না, একটা পরিচিত বড় ভাই আমাকে রাখতে দিয়েছিল ওটা। সেজেল তখন কি বলবে বুঝে উঠতে পারছে না। ক্যাসপার অসহায় দৃষ্টিতে বলে উঠল, এখন কি করবো রে সেজেল? রওশাদ যদি জানতে পারে তাহলে তো আমার ঘাট সত্যি সত্যি মটকে দেবে। সেজেল সাথে সাথে বলে ওঠে, আর কি করবি, চকলেট তো পুতুল খেয়েই ফেলেছে, কিন্তু ও তো বাচ্চা, এসবের তো কিছুই বুঝবে না। তুই চল, এখন বাড়ি যাব। ক্যাসপার বলে ওঠে, কিন্তু? সেজেল আবার বলে ওঠে, আরে কোনো কিন্তু না, চল তো। বলেই সেজেল ক্যাসপারকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুতুল সোফার উপর বসে আছে, কিন্তু শরীর অস্বাভাবিকভাবে জ্বালা করছে তার, সাথে অস্থিরতাও লাগছে। রওশাদ কিছুটা অবাক হয়ে পুতুলের পাশে বসে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে পুতুল পরি? পুতুল সাথে সাথে বলে ওঠে, জানি না পুতুল বর, কেমন যেন লাগছে আমার। রওশাদ তখন বেশ চিন্তিত সুরেই বলে ওঠে, কেমন লাগছে? পুতুল ফ্যাল করে রওশাদের দিকে তাকিয়ে থাকে। রওশাদ এখনো জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলের দিকে। পুতুল আচমকা রওশাদের ঠোঁটে চুমু খেতে শুরু করে। রওশাদ পুতুলের এমন কাজে থতমত খেয়ে যায়, ফলে নিজে হুঁশে এসে পুতুলকে নিজের থেকে ছাড়িয়ে পুতুলের দুটো গাল জড়িয়ে ধরে জিজ্ঞেস করে ওঠে, হঠাৎ কি হলো পুতুল তোর? পুতুল নেশালোভাবে টাল খেতে থাকে।
রওশাদ কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। পুতুল আবারও আচমকা রওশাদের অনেক কাছে চলে আসে। রওশাদ পুতুলের চোখের দিকে তাকিয়ে জোরে শ্বাস নিতে নিতে বলে ওঠে,